সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। মানবাধিকার এবং র্যাব প্রসঙ্গে নমনীয় শির যুক্তরাষ্ট্রের। ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ব্যস্ত দিন। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, গঠনমূলক পরামর্শকে গুরুত্ব দেয় ঢাকা। এদিকে বিএনপির বিক্ষোভ মিছিল কাল, শান্তি সমাবেশে মাঠে থাকবে আওয়ামী লীগও। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আন্দোলনের মাঠ, কূটনীতির টেবিল। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। আছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট ইউনিট, এবং জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বাংলাদেশের কঠোর অবস্থানে নমনীয় যুক্তরাষ্ট্র। সম্পর্ক উন্নয়নে ঢাকায় মার্কিন মন্ত্রী লু বললেন, অগ্রগতি হয়েছে র্যাবের, ভালো পরামর্শকে স্বাগত জানাবে ঢাকা। নেপালে আবারও বিমান দুর্ঘটনা। কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথে বিধ্বস্ত ইয়েতি এয়ারলাইন্সের বিমান। ৭২ আরোহীর মৃত্যুর সংখ্যা, ৬৮ জনের মরদেহ উদ্ধার। ইজতিমা শেষে ফিরতি যাত্রায় মানুষের ঢল, ট্রেনের ছাদেও যাত্রী বহন। আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি কামনা, গুনাহ মাফ ও সুন্দর ভবিষ্যতের ফরিয়াদ। ৩১ জেলায় একযোগে খুলছে ৫০টি মডেল মসজিদ। সোমবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে তৈরি হবে দেশের সব উপজেলায়। এবং আগামী মাসেই আইএমএফ এর ঋণের প্রথম কিস্তি পাওয়ার আশা। গভর্নরের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক। নতুন মুদ্রানীতিতে ঋণের সুদ হার বেড়ে ১২%। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম আন্দোলনের মাঠ, কূটনীতির টেবিল। আজকে সারাটি দিন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশে। শুরুতেই বলছিলাম, পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে তিনি বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার সঙ্গেও। এছাড়াও আরও কিছু কর্মসূচি পালন করেছেন। এদিকে আগামীকালকে বিএনপি সহ তাদের সমমনা জোট এবং দলের বিক্ষোভ মিছিল রয়েছে। শান্তি সমাবেশ নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনও। এসব অন্যান্য সমসাময়িক বিষয় আলোচনা করবো। ইজাজ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই, কূটনীতির টেবিল দিয়ে যদি শুরু করতে চাই। দুটি প্রসঙ্গ আমাদের। তো কূটনীতির টেবিলে গত ২০২১ সালের ১০ই ডিসেম্বর বাংলাদেশের ৭ জন সাবেক এবং বর্তমান র্যাব কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র। সে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আরও নিষেধাজ্ঞা আসছে, এরকম কথাও আপনাদের দলের পক্ষ থেকে বলা হয়েছিল। বিশেষ করে গেল ২২ সালের ১০ ডিসেম্বর কেন্দ্র করে এরকম কথা ছিল। তো সবশেষ সেটি আসেনি। আজকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী, সহকারী মন্ত্রী, তিনি বলছেন যে র্যাব প্রসঙ্গে মানবাধিকারের উন্নতি হয়েছে বা ইত্যাদি বিষয়। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ যে দাবিটা করে আসছিল বা বাংলাদেশ সরকার যে দাবিটা করে আসছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শুধুমাত্র তাদের স্বার্থের কারণেই দিয়েছিল, বিএনপি সেটির বিরোধিতা করছিল। আজকে মার্কিন একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার এই বক্তব্যের পরে আপনার বিশ্লেষণ কি হবে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সালাম, এবং আমার এই আলোচক বিন্দুদেরকেও ধন্যবাদ। না, আপনি যেটা বললেন যে বিএনপি কি বিরোধিতা করছিল, মানতে নারাজ, আমার মনে হয় না ঘটনাটা আপনারা মানে ঠিকভাবে ইন্টারপ্রেট বা ঠিকভাবে পারসেপশন আপনারা করেছেন। আর কূটনৈতিক দিকটা, ডিপ্লোম্যাটিক দিকটা সবসময় আপনার এত সোজা সাপটা কেউ খোলাসা করে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলবে না। ইউ অলওয়েজ হ্যাভ টু রিড বিটুইন দ্য লিপস, রিড বিটুইন দ্য ওয়ার্ডস। আপনার স্যাংশনের কথায় যদি আসেন, যে বিভিন্ন ধরনের অ্যালিগেশনস ছিল, গুম খুনের অ্যালিগেশনস ছিল, এবং এটা দীর্ঘদিন ধরে তারা পর্যবেক্ষণ করে আমেরিকা হয়তো একটা সংস্থার উপরে একটা স্যাংশন দিয়েছে। কিন্তু আরও স্যাংশন আসছে কিনা সেটা আমি বলতে পারবো না, কারা বলেছে সেটা আমি জানি না। হ্যাঁ, একটা মুখরোচক একটা কথা ছিল যে আরও আসতে পারে, সরকার ভয়ে আছে। আবার ডোনাল্ড লুকে নিয়ে তো আবার একটা কথা আছেই যে উনি যেখানে যায় ওইখানেই ওলট পালট হয়ে যায়। তবে আমি ব্যক্তিগতভাবে ওইরকম কিছু মনে করি না। তবে হ্যাঁ, একটা কথা সত্য যে দেখবেন যে ডোনাল্ড লুর কথাতে আসে কিন্তু স্পষ্ট, ওনারা কিন্তু গণতন্ত্র এবং মানবাধিকারের দিক কিন্তু ওনারা ছেড়ে দিচ্ছেন না। এবং ওনারা যখন ডোনাল্ড লু যখন বললেন যে দের ইজ এ ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট স্যাংশন দেওয়ার পরে, যে র্যাব আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং ছাড়াও আপনার কার্যকরত ভূমিকা রাখতে পারে, এবং এটা যখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন এটা হা না বললেও না, যখন না বলা হয়,
তাহলে এটা কিন্তু একটা ধরে নেওয়া যেতে পারে যে যে স্যাংশনের একটা কার্যকারিতা আছে, তাদের স্যাংশন দেওয়ার একটা ক্ষমতা আছে, তারা দিয়েছে এবং তারা যে স্যাংশন দিয়েছে সেটা যথেষ্ট তাদের হিসাবে পর্যালোচনা করে তাদের মতে যুক্তি সঙ্গত মনে করেই তারা দিয়েছে। যেটা এখন হয়তো বা বাংলাদেশ যদি পারে, যদি সেরকম দেখাতে পারে যে না দের হ্যাজ বিন এ ড্রাস্টিক ডেভেলপমেন্ট, তাহলে স্যাংশন হয়তো বা উঠে যাবে। বা আরও যদি মানবাধিকার বা গণতন্ত্র নিয়ে যদি আরও কোনো দের ইজ এ ডিটোরিয়েশন, সেটা কথাবার্তার প্রেক্ষিতে এবং ইউএসের পলিসি অনুযায়ী হয়, তখন হয়তো বা আরও স্যাংশন আসতে পারে, সেটা বলা যায় না। কিন্তু কথাটা আমি একটা বলি, সেটা হচ্ছে যে যেইভাবে আমরা স্যাংশন আসার আগে হোক পরে হোক, যেভাবে আমরা ইউএস পলিটিক্স, ইউএস ডিপ্লোমেসি, ইউএস গভর্নমেন্টকে যেভাবে আমরা মাঝে মধ্যে গালিগালাজ করেছি, স্বাধীনতা বিরোধীর তকমাও লাগিয়েছি, হুক্কা হুয়া ডাকে, আহাম্মক ইত্যাদি কথা বলেছি, ওই জায়গার থেকে আমার মনে হয় যে আসলে ইউএসএ কখনো নরমও ছিল না, গরমও ছিল না, বরং আমি মনে করি যে এই সরকার অনেকটা নরম। এই সরকার আপনি নরম বলছেন, কিন্তু যে আপনি যে কথাগুলো বলছেন ইউএস বা ইউএস সরকারকে উদ্ধৃত করে সরকারের যেসব বক্তব্য ছিল, এটা কি সরকার নরম সেটির প্রমাণ দেয়? আবার ইউএসএ যুক্তিসঙ্গত মনে করেছে বলেই দিয়েছে, সেটি তো অবশ্যই, কিন্তু হচ্ছে ইউএসএ এটাকে যুক্তিসঙ্গত মনে করাটা বাংলাদেশি একজন নাগরিক হিসাবে, বাংলাদেশি একটি রাজনৈতিক দলের প্রতি সহানুভূতিশীল ব্যক্তি হিসাবে, একজন আইনজীবী হিসাবে আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করেন? মানে তারা যে যুক্তিযুক্ত মনে করছে সেটাকে। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আমি কতটুকু যুক্তিযুক্ত মনে করি সেটা কিন্তু ইজ নট এ ম্যাটার অফ কনসিডারেশন অ্যাট অল। ইটস ম্যাটার অফ কনসিডারেশন ফর দ্য গভর্নমেন্ট, যে ওনারা কতটুকু যুক্তিযুক্ত মনে করেন, ওনারা কেন প্রতিবাদ, ওনারা সম্পূর্ণভাবে অযৌক্তিক মনে করেন, বারবার বলেছেন। এখন কিন্তু আবার 10ই জানুয়ারির 10ই ডিসেম্বরের ঘটনার প্রেক্ষিতে ওনারা এক্সপ্লেনেশনও দিয়েছেন, আবার আহাম্মক বলে গালিও দিয়েছেন, দুয়ানা মর্জিনা বলে গালিও দিয়েছেন, এখন আবার বলছেন যে ভালো পরামর্শ আসলে কথা বলবেন। কিন্তু আমার কাছে মজাও লাগে এবং দুঃখটাও লাগে অন্যদিকে, যে আমরা আমেরিকাকে গালিও দেই, আবার আমেরিকা তোড়জোড় করলে কথাও বলি, আবার এই যে আমেরিকাতে আমাদের বোধহয় একজন বাংলাদেশি বংশ উদ্ভূত একজন মানুষকে ফয়সাল গুলি করে হত্যা করার পর মানববন্ধন হয়েছে। কয়েকদিন আগে একজন ওই যে ব্ল্যাক লাইফ ম্যাটার্সও হয়েছে। সো এগুলা হচ্ছেই, কিন্তু আমার মজাও লাগে দুঃখও লাগে। সেটা হচ্ছে যে আমেরিকা একজন মারা গেল, 14 বছরের প্রথম দেখলাম একটা মানবাধিকার নিয়ে আমেরিকার বিরুদ্ধে হচ্ছে, বাংলাদেশি মারা গেছে, কিন্তু আমার বর্ডারে যে কত মানুষ মারা যাচ্ছে এগুলো নিয়ে কিন্তু একটাও কোনো কথা উঠলো না। এইটা কোন ধরনের কথা? এখানে কি প্রশ্ন আসে কি আসে না যে একজন নাগরিক হিসেবে আমরা এটা কিভাবে দেখছি, সরকার এটা কিভাবে দেখছি? প্রশান্ত দা, এই জায়গাতে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মানববন্ধনের কথা বলছিলেন, আমরা যতদূর জানি এই ফয়সাল হত্যাকাণ্ডের বা ফয়সালের মারা যাওয়ার ঘটনায় একটি মানববন্ধন কর্মসূচিতে আপনিও ছিলেন। তো আমাদের ইজাজ ভাই প্রশ্ন তুলছেন যে বর্ডারে যখন আমাদের মারা যায় তখন আমার এখানে প্রশ্ন উঠে না। ধন্যবাদ। আমি এটি প্রিসাইসলি বলছি, কিন্তু এর মধ্যে একটা জিনিস আমি আজকে মাধ্যমে দর্শকদেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিএনপি বাংলাদেশের সংবিধান বদলে ফেলবে বলেছে। হ্যাভ ইউ নোটিস দ্যাট? উপস্থিতিতে গয়েশ্বর রায় তাদের সিনিয়র নেতা এবং আব্দুল আওয়াল মিন্টু তাদের জগৎ শেঠ বলে কথিত, তারা দুজনেই বলেছেন যে আমরা বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে ফেলতে চাই। এটা কিন্তু 27 দফায় নাই, 10 দফাতেও নাই, কিন্তু তারা এটা চান। এবং এটার সাথে মিলে যায় 76 সালের 15ই আগস্টে সরওয়ার্দী উদ্যানে সিরাতুন্নবী মাহফিলের নামে, লক্ষ্য করবেন 15ই আগস্টে এজি তাওয়াব জার্মানির থেকে জিয়াউর রহমান নিয়ে এসে বিমান বাহিনীর প্রধান করেছিলেন, সে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ নাম চেঞ্জ করে ফেলার। যদি পরবর্তীতে জিয়ার সাথে তাওয়াবের ঝামেলা না হতো, এই 77-এর বিমান বাহিনী অভ্যুত্থান এবং রেড আর্মি টার্মি এগুলো নিয়ে, জিয়া ওই পথেই হাঁটতো। তো আজকে বিএনপির অন্তর্নিহিত ইচ্ছা যে কি, হোয়াট ইজ বাহাইন্ড তাদের মুখে যা বলে আর অন্তরে কি আছে, তারা বাংলাদেশের সংবিধান চেঞ্জ করে ফেলতে চায়। এই কারণেই আমরা বলি যে বিএনপি হ্যাজ এ ভার্বাল ডায়রিয়া। সংবিধান পরিবর্তন কি বিএনপি নেতারা এই তত্ত্বাবধায়ক সরকার ইনক্লুড করার প্রসঙ্গে বলেছেন নাকি অন্য প্রসঙ্গে বলেছেন? না, সেটাই তো বিষয়। তাহলে তো 27 দফায় বলতেন সোকল যেটা করেছে, এবং 10 দফায়। তারা এখন বলছে এইটাও যথেষ্ট না। তাদের সিনিয়র নেতা এবং তাদের একজন, যে বললাম যে উনিও সিনিয়র, এবং তারা বললেন, এবং কেউ আজ পর্যন্ত বিএনপি থেকেও অস্বীকার করেনি, প্রায় 72 ঘন্টা হয়ে গেছে, বলছে আমরা সংবিধান পরিবর্তন করে ফেলতে চাই, নতুন সংবিধান চাই।
তারা ওই ৭৬ সালের ১৫ই আগস্টে তাওয়াব যেটা করেছে এবং করতে পারে নাই, খন্দকার মোস্তাক পারে নাই, সেই লাইনে তারা যেতে চায়। এক। ২ নম্বর হলো দক্ষিণ আফ্রিকায় যখন বাংলাদেশি আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ীরা দেখবেন যে কিছুদিন আক্রমণের শিকার হচ্ছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেখানেও দক্ষিণ আফ্রিকার কাছে উদ্বেগ জানিয়েছে এবং সীমান্ত হত্যা নিয়েও গত পরশুদিনও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে আমরা এটা একেবারেই দেখতে চাই না, এটি কোনো অবস্থাতেই আমরা আপনার সুপ্রতিবেশী সুলভ বন্ধুত্ব সুলভ সম্পর্কে যায় না বলেছে। কিন্তু আপনি কি লক্ষ্য করে দেখাবেন দক্ষিণ আফ্রিকায় আমাদের যে ছেলেরা মারা গেল যাচ্ছে, আমেরিকায় ফয়সল মারা গেল, বিএনপির ভূমিকাটা কি? ফয়সল বাংলাদেশি ছেলে না, বিএনপি বাংলাদেশের রাজনৈতিক দল না, বিএনপি একটি শব্দ কি দিয়েছে? এবং আপনি আরও লক্ষ্য করে দেখবেন বাঙালি জাতির সংগ্রামে শান্তিতে কখনোই বিএনপিকে মানুষ পাশে পায় নাই। আওয়ামী লীগ সরকার যখন দুইটা দেশের বাংলাদেশের সমপরিমাণ সমুদ্রসীমা দুই প্রতিবেশীর কাছ থেকে জয় করলো, সেখানেও বিএনপি নাই। ধন্যবাদ প্রস্তাব দিয়ে ২২ ঘন্টা ২৪ মিনিট পরে প্রত্যাহার করেছে। এবং এর আগে যখন জাতীয় দুর্যোগ এসেছে বিভিন্ন সময়, আওয়ামী লীগ যখন সবাইকে ঐক্যবদ্ধ, সেখানেও বিএনপি নাই। আপনি লক্ষ্য করে দেখবেন যে একমাত্র হোয়াট বিএনপি ইজ অফারিং টু দ্য নেশন, একটা বড় রাজনৈতিক দল হিসেবে আমরা দেখি না যে কংগ্রেস এটা দিচ্ছে, এখন ভারত জড়ো করছে, বিজেপি বলছে না, এইভাবে ব্যঙ্গ করছে, কিন্তু তারা অফার করছে। আমার কথা হচ্ছে বিএনপি বাংলাদেশকে কি অফার করছে, আওয়ামী লীগ কি অফার করছে? আজকে মার্কিন রাজনীতির কথা বলা হলো, আমরা তো তখনই বলেছি যে এটা একটা সিলেক্টিভ ক্রিটিসিজম, একটা সিলেক্টিভ হচ্ছে স্যাংশন। কারণ ডলার এবং সামরিক শক্তির বলে যেহেতু কিছু রাষ্ট্রের এই সুযোগটা আছে ম্যানিপুলেট করার, মাঝে মধ্যে তারা আমরা কোয়াডে যাব কিনা, অন্য কিছু করবে কিনা, এগুলো কম বেশি আমরা সবাই জানি। কিন্তু আমার কথা হচ্ছে আওয়ামী লীগের বা সরকারের রেসপন্সটা কী ছিল? সরকারের রেসপন্স ছিল দায়িত্বশীল, প্যাট্রিয়টিক, অ্যাট দ্য সেম টাইম মাথা উঁচু করে দাঁড়ানো, যেটা পদ্মা সেতুর সময় আওয়ামী লীগ করেছে, বাংলাদেশ সরকার করেছে। বরং বিএনপির অভিনন্দন জানানো উচিত, যেটি একবার ভারতে ঘটেছিল। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট একটা আনএক্সপেক্টেড কমেন্ট করার পরে ভারতের সবগুলো রাজনৈতিক দল এক হয়ে বলেছিল ৩ ঘন্টার মধ্যে তাকে পরবর্তী ফ্লাইটে দিল্লি ত্যাগ করতে বলেন। দ্যাট ওয়াজ দ্য ডেমনস্ট্রেশন অফ পেট্রিয়টিজম, দেশপ্রেমের নমুনা ছিল। আর বিএনপি কি করলো? এর আগে বেগম জিয়া ওয়াশিংটন পোস্টে তার নামে চিঠি লিখলো যে বয়কট করেন বাংলাদেশকে। তারপর এখানে কি উল্লসিত যে মনে হচ্ছে একটা জাতীয় একটা উল্লাস যে র্যাবের উপর স্যাংশন হয়েছে। র্যাব জঙ্গি দমন করেনি, তাদেরই সৃষ্ট বাংলা ভাই ইংরেজি ভাই বলেছে এগুলোকে দমন করেনি। এই যে মেক্সিকো সীমান্তে আমেরিকান যে বর্ডার ফোর্স মাদকের বিরুদ্ধে যুদ্ধ করছে, আপনি হাসছেন কেন? মাদকের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেখানে মার্কিন ফোর্স যে ভূমিকা নিচ্ছে সবাই তাকে প্রশংসা করছে না, সাপোর্ট দিচ্ছে না। একজন আমেরিকান নাগরিক আপনি পেয়েছেন যারা বলছে যে মাদকের বিরুদ্ধে আমেরিকান বর্ডার ফোর্সকে আরও যেটা করছে তাকে স্যাংশন দিতে হবে। তো আজকে গত পরশুনও দেখেন এই যে পাহাড়ে যারা নতুন করে গেল যে বম পার্টি এদের সাথে, তো র্যাবের ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। তো সেখানে ওরা ভূমিকা রাখেনি। র্যাব বা পুলিশ, র্যাব তো বিএনপির আমলেই হয়েছে, এটা আমি না বলি, তাদের অপারেশনাল কিছু প্রসিডিউরে ভুল যদি হয় আমিও সমালোচনা করব, আপনিও করবেন, এবং আমরা বলবো যে ভাই যেভাবেই করেন আপনাদের প্রশিক্ষণ আছে, আপনাদের ম্যান অ্যান্ড মেশিনারিজ দিয়েছে রাষ্ট্র জাতি, খরচ করছে, আপনারা এটাকে বেস্ট ইউজ করেন, ইউটিলাইজ করেন। সেইটা না বলে আমেরিকা স্যাংশন দিতে তাতে আমি খুশিতে ৩ লাখ দিচ্ছি, আমি মনে করবো যে ইট ইজ অ্যাবসলিউটলি ননসেন্স। জি, অনেক ধন্যবাদ। কাজল ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ইজাজ ভাই হয়তো খেয়াল করে নিজে বলছেন যে তিনি শুনেননি কে বলেছে কবে কোথায় স্যাংশন নিয়ে, আরও স্যাংশন আসছে। 12ই অক্টোবর বিএনপির বিভাগীয় সমাবেশ ছিল চট্টগ্রামে, যেখান থেকে শুরু হলো। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন আরও স্যাংশন আসছে, আরও স্যাংশন আসছে। তো এটি আলাদা প্রসঙ্গ। আমি যদি জানতে চাই, ধরুন মানবাধিকারের লঙ্ঘন বাংলাদেশে নেই, গুম খুন নেই, এই কথা কেউ বলছে না, কিন্তু ব্যাপারটি হচ্ছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রসঙ্গটি আসে, তখন এই অভিযোগে 2021 সালের মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিল র্যাবের 7 কর্মকর্তাকে, বর্তমান এবং সাবেক। আবার 2020 সালেই সে মার্কিন পররাষ্ট্র দপ্তর র্যাবের প্রশংসা করলো, জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে র্যাবের ভূমিকাকে প্রশংসা করলো। পরের বছর নিষেধাজ্ঞা।
সালটা গেল সে নিষেধাজ্ঞার আলাপ আলোচনায়, 23-এ এসে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কথা। আর আমার যেটি প্রশ্ন আপনার কাছে, এই বিষয়গুলো ভালো বলা, মন্দ বলা, নিষেধাজ্ঞা দেওয়া, এখন আবার উন্নতি হয়েছে বলা, সবকিছুই কি মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থে করছে না, নাকি বাংলাদেশের পরিস্থিতি বুঝে করছে, কোনটি? যে দেশে পুলিশ কালো মানুষকে গলায় পা দিয়ে মেরে ফেলে, যে দেশে স্কুলে, মলে, পানশালায় পাখির মতো গুলি করে মানুষ মারে, তাদের মুখে মানবাধিকার আমার কাছে হাস্যকরী মনে হয়। এবং আমি এই মার্কিন মানবাধিকারের ব্যারোমিটারটা যে কি এটা বুঝি না। নিজের দেশে হলে 7 খুন মাফ, আর অন্য দেশে হলে মানবাধিকারের প্রবক্তা হয়ে যাব। আমার মনে হয় না, খালি তাদের মানে কি বলবো, তাদের গায়ের জোরেই তারা এই মানবাধিকার ফলায়। মানে আপনি আচরি ধর্ম পরকে শেখাও, সে নিজেরা সেই ধর্মের সেই আচারগুলি পালন করে না। কাজে আমি মার্কিন মানে মার্কিন মানবাধিকার নিয়ে আমি খুব বেশি কনসার্ন না। আর ভাই যেটা বললেন ব্যারিস্টার সাহেব, যে স্বাধীনতা বিরোধী তকমা লাগানো হয়েছে, আমেরিকাকে স্বাধীনতা বিরোধী তকমা লাগানো হয়নি, তারা আসলেই স্বাধীনতা বিরোধী ছিল। কাজে এখানে তকমা লাগানোর কিছু নেই, কারণ এটা প্রমাণিত। নাম্বার 3 হচ্ছে, বাংলাদেশ ভারত সীমান্তে মানুষ মারা গেলে এটা অবশ্যই নিন্দনীয় কাজ, এটা নিয়ে কেউ উল্লসিত হয় না, বা এটা নিন্দা সরকারি পর্যায়ে করা হয়, বেসরকারি পর্যায়ে করা হয়। তো ওখানে মারা গেছে বলে ফয়সালে মারাটা জায়েজ হয়ে যাবে, এটা ভাবারও তো কোনো কারণ নেই। মানে একটা অপরাধের কারণে একটা অপরাধের বিচার না হলে আরেকটা অপরাধ জাস্টিফাইড হবে, আমার কাছে মনে হয় না এটা খুব সেন্সিবল কোনো কমেন্ট। মানে মানে এটা আমার কাছে একটু আমার কানে লেগেছে আর কি। ওই যে দাদা যেটা বললেন, প্রশান্ত দা, ওই যে বিএনপি কিন্তু খালি সংবিধান পরিবর্তন করতেই চায়নি। গয়েশ্বরবাবু আরেকটা কথা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা একটা বাই চান্স বিষয়, যেটা আমার কাছে সংবিধান পরিবর্তনের চেয়েও গুরুতর মনে হয়েছে। 30 লাখ শহীদ, 2 লাখ মা বোনের সম্ভ্রম এবং লাখ কোটি মানুষেরই দুর্ভোগ যদি বাই চান্স বলে একটা রাজনৈতিক দল মনে করে, এবং এই রাজনৈতিক দল কিন্তু আগেও বলেছে পাকিস্তান আমলই ভালো ছিল, এরকম কথা আমরা শুনেছি। কাজেই বিষয়গুলি না আমি মিলাতে পারি না, কারণ বিএনপি দেশের অন্যতম একটা বৃহত্তম রাজনৈতিক দল। আমাদের ব্যারিস্টার সাহেব ওই যে স্যাংশন আছে ফখরুল সাহেবের, এই কথাটা উনি শুনেননি বা স্লিপ করে গেছেন। একইভাবে পাকিস্তান আমলে ভালো ছিলাম, ফখরুল সাহেবের এই কথাটাও তো ওনার কাছে স্লিপ করে গেছে। একটা মানুষ সব শুনবে এমন না, কিন্তু এই কমেন্টগুলি থেকে কিন্তু মনোযোগের মানে পরিমাপ করা যায়, তাই না? স্বাধীনতাকে যখন আপনি বাই চান্স বলবেন, পাকিস্তান আমল ভালো ছিল বলবেন, আরও স্যাংশনে আসছে বলে উল্লেখ করবেন, প্রবলেমটা কোথায় জানেন? বিএনপি আওয়ামী লীগের বিরোধিতা করবে, এটা খুব ন্যাচারাল, এবং বিরোধিতা না করলেই বরং আমি অবাক হব বা আমি মনে করব বিএনপি তার কর্তব্য পালন করছে না। একইভাবে আওয়ামী লীগ বিএনপির বিরোধিতা করবে, কিন্তু সরকার এবং দলের মধ্যে যে লক্ষণ রেখাটা আছে, এটা বোধহয় আমরা প্রায়শই ভুলে যাই। রাষ্ট্র এবং সরকার বা রাষ্ট্র এবং দল, আমরা সরকারি দলের বিরোধিতা করতে গিয়ে বোধহয় অজ্ঞানত বা অজ্ঞানত রাষ্ট্রের বিরোধিতা করে ফেলি। এই জিনিসটা যদি বড়সড় ব্যক্তিরা করেন বা বড়সড় দলগুলি করেন, এটা অত্যন্ত দুঃখজনক। আর আপনি কি মনে করেন যে যে লু সাহেব কি র্যাবের বিষয় নিয়ে বাংলাদেশে এসছেন? এটা এটা ইটস নট ইভেন এ পিনাট টু দেম। কদিন আগে চায়নার পররাষ্ট্রমন্ত্রী এসছেন। এখন বিশ্বে যেটা চায়নায় যেই বলয়গুলি আছে, আমেরিকা নিশ্চয়ই টনক নড়েছে, এসছে, উনি এসছেন বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব অনুধাবন করে। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় আছে, সকল পরাশক্তির কাছে বাংলাদেশ খুব আকর্ষণীয় একটা স্থান। পাশাপাশি বাংলাদেশের বাজার, এখন কিন্তু স্থান দখলের চেয়ে বাজার দখলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাজেই এই সফরের আজকে যে মার্কিনী যে নরম সুর দেখছেন, আমাদের গ্রাম দেশে একটা কথা আছে না, শক্তের ভক্ত নরমের জম। তো বাংলাদেশের এই শক্ত অবস্থানের কারণেই কিন্তু আজকে মার্কিনরা একটু নরম হয়েছে, এবং সেই নরম সুরের বহিঃপ্রকাশ আজকে আমরা বিভিন্নভাবে লুর কথায় দেখছি। এটা কেবল আমার প্রতি প্রেমে না, এটা তাদের নিজেদের স্বার্থে। পরবর্তীতে সময় পেলে আরও ডিটেলস বলা অনেক যাবে। ধন্যবাদ কাজল ভাই। আমি একটা ফোন নিয়ে আসি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম নুরুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছিলাম। জি, আমরা ওয়ালাইকুম লক্ষ্য আসসালাম। করছি, সাধারণ মানুষ হিসেবে লক্ষ্য করছি যে বিদেশি কূটনীতিকরা যখন বাংলাদেশ সম্বন্ধে অযথা বা কোনো সময় কোনো বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করে, তখন বিএনপি নামক এই দলটি কেন তাদের সুরে সুর মিলে উৎফুল্ল প্রকাশ করে? জি, আপনাকে অনেক ধন্যবাদ ইজাজ ভাই। আমরা নিশ্চয়ই এই প্রসঙ্গটা আলোচনা করছিলাম। আপনি এই প্রসঙ্গে কথা বললে যদি কোনো উত্তর দেন, তাহলে আমি পরের প্রসঙ্গে যাবো আপনার কাছে।
যে প্রশ্ন যেটা আসলো, হ্যাঁ, না যদি- এই যদি কিছু মনে প্রশ্নের করেন বলুন। ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন। আমি জানি না ওনার কতটুকু মনে আছে বা উনি রাজনীতি কতটুকু ফলো করেন। আহ, আমরা যদি বিদেশিদেরকে জায়গা করে দেই, বিদেশিরা কথা বলবেই, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমরা যদি সেরকম অবস্থানে না থাকি, তাহলে বিদেশিরা আমাদেরকে ধরেই বলবে। কার ইকোনমিক ট্রেন্ডস, ইকোনমিক অনেক স্ট্র্যাটেজি থাকে, এবং আমাদের মার্কেটে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে ইউরোপিয়ানদের অ্যান্ড ইউএস, রাইট? আর রাজনৈতিক দিক থেকে যদি আমি বলি, সেই 94 থেকে শুরু হয়েছে বিদেশিদেরকে ডেকে এনে হস্তক্ষেপ করার। খালেদা জিয়ার বিএনপি সরকারকে সেই আমলে 96 যেন স্বীকৃতি না দেওয়া হয়, দাতা গোষ্ঠীরা যেন বিএনপি সরকারকে দান না করেন, সেই জন্য বর্তমান প্রধানমন্ত্রী অনেক আহ্বান জানিয়েছিলেন। আমি দিনক্ষণ বলে দিয়ে বলতে পারবো, সেই জায়গাটায় যাব না। এখন সংবিধান পরিবর্তনের কথাটা যদি বলি, যে রাষ্ট্র কাঠামো বিএনপি আমরা যেভাবে বলছি, এভাবে কিছু সংবিধান পরিবর্তন আসতেই হবে, কিন্তু এর মানে এরকম না যে খুব রাষ্ট্রদ্রোহী বা যেভাবে প্রশান্ততা যেভাবে বললেন জিনিসটা সেরকম না। ওনারাও 96-এ সংবিধান পরিবর্তনের জন্য ওনারা 172 দিন হরতাল দিয়েছেন, বহুত অগ্নিসংযোগ করেছেন, বলবো আমি। আপনি বয়সের দেখেন, হ্যাঁ, statement রাখেন। তারপরে অনেক কিছু করেছেন। 2001-11-এ ওনাদের সফল সরকার, ওনারা 4th অ্যামেন্ডমেন্ট এনে বাকশাল এনেছেন। তো এটা ওইরকম কিছু না। আর গয়েশ্বর রায় উনি কি বলেছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটা দলীয়গত কোনো কথা না। আমি দলের এখন থেকে কোনো প্রতিবাদ আসেনি। না, দলের থেকে প্রতিবাদ আসুক না আসুক সেটা আরেক ব্যাপার। এখন আপনি বলছেন মির্জা ফখরুল আপনি ইসলাম, বলবেন মির্জা স্বাধীনতা ফখরুল- by chance। একটু আমি বলি, আপনারা please, এখন কিন্তু আমার আবার অন্যদের মতো বলতে হচ্ছে না, যে বলেন। তিনজন বলবো না, দুইজনকে No, সামাল no, দিতে not হচ্ছে that, আমাকে। কারণ হ্যাঁ, basic বলুন। হচ্ছে আচ্ছা, এটা। না, আপনি বলুন, এখন আপনি যেটা বলুন, হচ্ছে, বলেন, এখন বলেন, মির্জা বলেন। ফখরুল ইসলাম বলেছেন যে পাকিস্তান আমলে ভালো ছিলাম। ঠিক আছে, আমি তো আর পাকিস্তান আমলে জন্মাই নাই, রাইট? আমি যদি এখন বলছি এরশাদের আমলে ভালো ছিলাম, এখন কি বলবেন? অ্যান্ড বাংলা ভাষাটাও যদি বুঝতে অনেকের সমস্যা হয়, তাহলে বলার কিছু নাই। আর ইউএস, চায়না, বাংলাদেশের জিও পলিটিক্স, জিও পজিশন বদলায় যায় নাই। সেই 72-এ যে জায়গায় ছিল এখনও সেই জায়গাতেই আছে। ক্রমান্বয়ে মানে ধীরে ধীরে সময়ের প্রেক্ষাপটে এটার ইম্পর্টেন্স বাড়ছে, আন্তর্জাতিক রাজনীতির বেলায় এটার ইম্পর্টেন্স বাড়ছে। তো এই জায়গাটা এমনিই আসার কথা। এটা যে একবারে না, আমার শেষ করতে হবে, আমাকে আরো জি, না, কথা না, আছে। না, আমাকে অন্য আরো কথা প্রসঙ্গে আছে। আমি একটু জানতে না, চাইছি। আমি আরেকটা প্রসঙ্গ বলতে হবে। জি। প্রশান্ত দাস সব কথা বলেছেন, কিন্তু তারপরে আমার প্রশ্নের উত্তরটা দিলেন না। What? কাজে বলেন, I'm going to say it, বলেন, I'm going to বলেন, say it, হ্যাঁ। আমি- ভাই আমি- সিরিয়াসলি আমি কিন্তু ভয় পেয়ে যাই। না, না, হ্যাঁ। না, আপনি বলেন, যেরকম বলেন। যেরকম দেখেন প্রতিবাদের কোনটা কথা দেয়নি? বলছেন, এই যে কোনটা দেয়নি? যেরকম দেখেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বেলায় সন্ত্রু আলমা ভারতের হস্তক্ষেপ চেয়েছিল, সরকারের সেখানে রিয়াকশন কি ছিল? আচ্ছা, তারপরে এই যে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ ঢুকে পড়লো বিএসএফ সদস্যরা প্রত্যেকবার, এবং আমরাও যারা টক শোতে আসি আমরা প্রত্যেকবার প্রতিবাদ করেছি। তারপরে এই যে আপনার ইয়েতে আসছে, ইন্ডিয়ান একটা পত্রিকায় আসছিল যে ইন্ডিয়া শুড হ্যাভ অ্যানেক্সড বাংলাদেশ, আসাম বিজেপি এমএলএ। এখানে আওয়ামী লীগের সরকারের কি ভূমিকা ছিল? এবং আমার মনে পড়ে যতটুকু, কাগজটা নেই আমার কাছে, আমাদেরকে টার্মাইটস, উকুন, উইপোকা হিসেবেও অনেক সময় বলা হয়েছিল। সরকারের প্রতিবাদ কি ছিল তখন? আমাদের Absolutely প্রধানমন্ত্রী, প্রতিবাদ করেছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা বর্ডার কিলিং না, এটা কিলিং ইনসাইড ইন্ডিয়া। আপনারা কি বলতে চান, কি প্রতিক্রিয়া দিতে চান, কি বোঝাতে চান? মিয়ানমার সাবমেরিন আপনি বলেন, উপহার আমি দেয় তো বলছি। ভারতে, আর চায়না আমার যখন উপহার দেয় সাবমেরিন, তখন আমরা কিছু বলতে পারি না। সো এইগুলা আসলে ওই মানে কি বলবো, বা জিনিসটা অন্যভাবে নিয়েন না, মানে গলাবাজি করে বলার মতো কিছু নাই। আমাদের পররাষ্ট্রনীতি যদি কারো উপরে নির্ভর হয়, যেটা আমরা দেখেছি 2014 সালে 18 সালে সুজাতা সিংকে এসে সুজাতা সিংয়ের সাপোর্ট নিয়েও করতে হয়েছে, এবং প্রণব মুখার্জির বই পড়লে বোঝা যায় যে 2008 সালে সেই একজনের সাপোর্ট নিয়ে, এরকম সাপোর্ট নিয়ে যদি সরকারে থাকতে হয়, তাহলে আসলে প্রতিবাদ করার কোনো জায়গা থাকবে না। জি, প্রশান্ত দা, এটি- অনেকগুলো এটি প্রশ্ন যে রেখেছেন উনি আপনার জন্য। এগুলো এখন বললেন, আমি যে দেখতে পাচ্ছি যে নয়া দিগন্ত, হ্যাঁ, এগুলো- নয়া দিগন্ত, যুগান্তর, এবং ডেইলি এগুলো যেগুলো স্টার, যাচ্ছে, তারপরে এগুলো আমি এবার শেষ করি। না, আপনি শুধু নয়া দিগন্তর কথা না, বললেন আমি কেন? আর শেষ সবগুলি করিনি বলি। তো, আমি আরো বলতাম। হ্যাঁ, আপনি তো আরো আপনি উল্টাচ্ছেন, আমি নেন, আরো নেন, নেন, বলবো। আমারগুলি নিয়ে আপনি না, ওটা- দেখেন। আচ্ছা, দেন, আচ্ছা, দেন, দেন। এটা রাখেন। ইজাজ ভাই, প্রসঙ্গটা আমি বলুন। বলছি কেন শোনেন। বিএনপি যতদিন ক্ষমতায় ছিল, পাকিস্তানি ধারাবাহিকতায় মিজো বিদ্রোহীদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম তারা আশ্রয় দিত, এবং তারাই 10 ট্রাক অস্ত্র রপ্তানি করার জন্য রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করেছে। বিএনপি, আমি একটু আগে বলছিলাম, দেখেন বিএনপি সর্বাত্মক বিচ্ছিন্নতা অর্জন করেছিল বাংলাদেশের জন্য। তাইওয়ানের কনসুলার দিয়ে চীনের সাথে করেছে, চীন এমনি খেপে নাই বিএনপির উপর। তারপর এই 10 ট্রাক অস্ত্র দিয়ে 8 ব্যাটালিয়ন সমতুল্য অস্ত্র পাঠাচ্ছিল 7 সিস্টার্সে।
এবং দেখেন মিজু বিদ্রোহীদের জন্য একটা ঘাঁটি করে দিয়েছিল। আজকে যে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এবং সরকার পাশের প্রতিবেশী দেশের বিরুদ্ধে, আজকে তালেবানরাও যেটা বলতে বাধ্য হচ্ছে যে আমরা আফগানিস্তানের ভূমি কারো বিরুদ্ধে ব্যবহার করতে দিব না। বিএনপি এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিল, খালাতো মামাতো ভাই বোন মিলেমিশে যতদিন ছিল 21 বছর, তারা বাংলাদেশকে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহারের জন্য, সশস্ত্রভাবে ব্যবহারের জন্য তারা ঘাঁটি খুলতে দিয়েছিল। আওয়ামী লীগ এটা স্টপ করেছে এবং কারেক্টলি করেছে। আজকে আপনি লক্ষ্য করেন উনি যেগুলো আরেকটু বললেন যে প্রতিবাদ, শোনেন 2001 সালে রংপুরে, যদিও এটা দুর্ভাগ্যজনক ঘটনা, অনেক বিএসএফ আপনার বিডিআরের সাথে, তখনকার বিডিআরের সাথে গোলাগুলি হলো, তখন কে ক্ষমতায় ছিল? ওনারা না আমরা ক্ষমতায় ছিলাম। তোই কেউ তো আমাদেরকে বলে নাই যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় এতগুলো বিএসএফ মারা গেল, আপনারা এন্টি ইন্ডিয়ান। তো আজকে যখন আমরা ধাপে ধাপে 3 বিঘা করিডোর ফেরত নিচ্ছি, আমরা সমুদ্র সীমা জয় করছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ আদায় করে নিচ্ছি, তখন ওইটা মনে আছে যে বেগম জিয়া নরসিমা রাওয়ের সাথে ফিরে এসে ঢাকা বিমানবন্দরে কি বলেছিলেন? গঙ্গা ওই পানি ভুলে গেছে, উনি এটা বলেছিলেন, পাবলিক রেকর্ড। তারপর এরকম আরও রেকর্ড আছে। অমিত শাহ, ভারতের বিজেপির সভাপতি তখনকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বেগম জিয়া কেমন আছেন কণ্ঠস্বর নকল করে কী করলো এটা? মার্কিন সিনেটরদের 6 জনের স্বাক্ষর জালিয়াতির কারণে বিএনপি নিজে তাদের নিউ ইয়র্কের কয়েকজন নেতাকে সাংগঠনিকভাবে বহিষ্কার করেছে। তো আজকে আপনি লক্ষ্য করে দেখবেন, আমাদের জন্য এটা জাতীয় লজ্জা যে বিএনপি বাইরের যে কোনো কিছু দেখলেই ওনারা হঠাৎ লাভ দিয়ে ওঠে। 14 সালে মোদি প্রাইম মিনিস্টার ক্ষমতায় আসার পরে মিষ্টি বিতরণ করেছে কে? ওনারা খুশিতে গদগদ হয়ে লোক। উনি আরেকটা ভুল তথ্য দিয়েছেন, হয়তো উনি জানেন না, বেগম জিয়ার 91-96 সালের সরকারকে বয়কট করার জন্য কেউ বলেনি। আরেকটু পেছনে যেতে হবে, ডক্টর কামাল এবং বিএনপি থেকে বি চৌধুরী এরশাদের পতনের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে তারা গণতন্ত্রের পক্ষে মার্কিন সরকারকে বোঝানোর জন্য গিয়েছিলেন, দুজনে গিয়েছিলেন। ওটা 91-96 না, কারণ তখন ব্যাপারটা অন্যরকম ছিল। 75-এর 15ই আগস্টের পর থেকে পুরো বাংলাদেশে প্রত্যেক দিন, পার্টিকুলারলি ঢাকা শহরে সকাল সন্ধ্যা কারফিউ চলতো। 79 সাল পর্যন্ত, এপ্রিল পর্যন্ত চলেছে। ওই সময় এবং 1/11-এর সময় বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানায় কেউ কোনো কিছু বলতে পারতো না। তখন বাইরে যারা দেশপ্রেমিক বাঙালি ছিল, বিভিন্ন প্রতিষ্ঠানে ছিলেন, যেমন আমি বলতে পারি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে, সোয়াসে, বিভিন্ন জায়গায়, তারা তখন সক্রিয় হয়ে বলেছে যে বাংলাদেশে এটি হচ্ছে, কথা বলতে দিচ্ছে না। সেটা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট। এখন পার্লামেন্টে বিএনপির যে 7 জন ছিলেন, সেদিন আমরা পরিসংখ্যান দিয়েছি, এককভাবে তাদের সংসদ সদস্যরা কমপক্ষে 2 জন সর্বোচ্চ সময় পেয়েছেন এবং ব্যবহার করেছেন সেটি। জি, অনেক ধন্যবাদ। আর ইজাজ ভাই মনে হয় যে 91 প্রসঙ্গে স্যার স্টিফেন নিনিয়ানের কথা বলতে চাইছিলেন, 94টা নাকি ইজাজ ভাই? আমি ক্লিয়ার করে দিচ্ছি আমি কোন সময়। সেটি স্টিফেন নিনিয়ান যখন কমনওয়েলথ মহাসচিবের দূত আসছিলেন, তখন বিএনপি ক্ষমতায়, বিএনপির অনুরোধে তাদের সম্মতিতে এসেছিল, আওয়ামী লীগ চায় নাই সেটা। কাজল ভাই, কূটনীতির টেবিল থেকে রাজনীতির মাঠ, আমাদের আলোচনার প্রসঙ্গটা যেতে চাই। রাজনীতির মাঠে যুগপৎ আন্দোলন বিএনপি শুরু করেছে, 3য় কর্মসূচি মনে হয় আগামীকালকে বা 4র্থ, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, মিছিল করবে তারা। আওয়ামী লীগও মাঠে থাকবে, নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ আওয়ামী লীগের হচ্ছে, এই প্রতিপাদ্য নেতারা থাকছে। তো রাজনীতির মাঠে কি দেখছেন আপনার এই যুগপৎ আন্দোলনের যদি 3য় কর্মসূচি সামনে রেখে? দেখেন, বিএনপি যতগুলি বিভাগীয় সমাবেশ করেছে, আমি তো এটা অ্যাপ্রিসিয়েট করেছি আগে, যে একটা রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে। এই সেদিন গণ অবস্থান করলেন, ঢাকায় সমাবেশ করলেন, প্রতিটার বেলায় কিন্তু আওয়ামী লীগেরও একটা কর্মসূচি ছিল। কোথাও কি কোনো সংঘাত হয়েছে? আমরা কেন ধরে নিই যে এটা সংঘাত হবে? নাম্বার 1। নাম্বার 2, একটা জিনিস মনে রাখতে হবে, বিএনপি যেমন একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, কিন্তু দল হিসাবে তো আওয়ামী লীগ আছে, তাই না? তো সামনে নির্বাচন, তো একটা দল কর্মসূচি দেবে, আরেকটা দল করবে না, এটা ভাবার তো কোনো কারণ নেই। কারণ আওয়ামী লীগ একটা বড় দল, তাদেরও তো নিজেদের নির্বাচনী মাঠে গরম রাখা, মাঠ দখল করা ইত্যাদি একটা ব্যাপার থাকে। 2 দলের অবস্থান কি? বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, এটাই তো হওয়া উচিত। তো বিএনপি তাদের কর্মসূচি পালন করবে, আওয়ামী লীগও তাদের কর্মসূচি পালন করবে। হ্যাঁ, যদি এখানে কোথাও আওয়ামী লীগ দল হিসাবে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির উপর কোনো ধরনের কোনো আঘাত, হামলা ইত্যাদি করায়, তাহলে এটা নিন্দা, সর্বোচ্চ নিন্দা, এবং করতে হবে, এবং দায়টা আওয়ামী লীগের নিতে হবে। তো সরকারি দল কেন এই দায়টা নেবে?
তাই না? শান্তিপূর্ণভাবে তারা তাদের অবস্থান নিতেই পারে, বিএনপি তাদের কর্মসূচি ইভেন করবে। ইভেন এই যে সর্বশেষ যেটা গণ অবস্থান কর্মসূচি ছিল, সেখানে তো আওয়ামী লীগের অবস্থান ছিল তাদের অফিসের সামনে, তাই না? বা বিভিন্ন জায়গায় ছিল, কি কোথাও কিন্তু সংঘাত হয়েছে। দুটি রাজনৈতিক দল যদি পাশাপাশি কর্মসূচি পালন করে শান্তিপূর্ণভাবে, আমি তো এটাকে ইতিবাচকভাবেই দেখি। এবং আমি আবারও বলছি, যদি কোথাও কোনো উস্কানি আওয়ামী লীগ দল হিসাবে দিয়ে থাকে, এর দায়ভার কিন্তু বহুগুণে আওয়ামী লীগের উপরই আসবে। এটাও আওয়ামী লীগকে মাথায় রাখতে হবে। কাজে আমি মনে করি রাজনীতির মাঠে এটা হবে, এবং নির্বাচন যত ঘনাবে বিএনপির কর্মসূচিও বাড়বে, দল হিসাবে আওয়ামী লীগের কর্মসূচিও বাড়বে। একটা জিনিস মনে রাখতে হবে, সরকার এবং দলটা আওয়ামী লীগকে আলাদা করতে হবে। এবং আমার কেন জানি মনে হচ্ছে আওয়ামী লীগের মধ্যে সেই বোধটা হয়তো জাগ্রত হয়েছে যে সরকার এবং দলটা আলাদা রাখতে হবে, এবং এই বোধের জাগ্রত হওয়াটাকে আমি ইতিবাচক হিসাবেই দেখি। দল যদি সরকারের মধ্যে বিলীন হয়ে যায়, এটা আওয়ামী লীগের জন্য ভীষণ ক্ষতির কারণ হবে। এটা আমি আপনি যেমন বুঝি, নিশ্চয়ই আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বোঝে। সে কারণেই কিন্তু এই রাজনৈতিক কর্মসূচিগুলি, আমি আবারও বলছি, দুই দলের রাজনৈতিক কর্মসূচিকে আমি ইতিবাচক হিসেবে দেখি। তবে যদি এই দুই দলের কর্মসূচির মধ্যে কোথাও কোনো ধরনের ঝামেলা হয়, আমি ঝামেলা শব্দটা ইচ্ছা করে ব্যবহার করলাম, এর দায়টা কিন্তু সরকারি দল বা আওয়ামী লীগকে বেছে নিতে হবে। এটাও মাথায় রাখতে হবে আওয়ামী লীগের। জি, আপনাকে ধন্যবাদ। ইজাজ ভাই কি বলতে চাইছিলেন যেন আপনি? জি, আমি আমার পড়বো এবার। না, ইজাজ ভাই বলবো, আপনি বলেছেন। আপনারটা You're শুনে getting very কাজল ভাইয়ের excited, কাছে হ্যাঁ। গিয়েছিলাম। না, কি বলতে চেয়েছিলাম তো ভুলে গেছি, যে দাদা জানি কি বললো। না, না, আপনারটা শুনে আমি কাজল ভাইয়ের কাছে আচ্ছা, গিয়েছি। ঠিক আছে, তো ঠিক আছে। যাই হোক, আমি ওই যে দাদা তো বিএনপির উড়াই দিল পুরা বকে টোকে। হ্যাঁ, কিন্তু কথা হলো স্যাংশনের বেলায় বাংলাদেশ সরকার ভারতের না, আমি বলি যে মনে হয় যে আমাদের প্রশান্ত দা বলছিলেন যে আপনি যেটা বলছিলেন যে বিদেশি হস্তক্ষেপ, যে এরশাদ সরকারের বিরুদ্ধে ডক্টর কামাল হোসেন এবং হচ্ছে অধ্যাপক না বি না চৌধুরী আমি গিয়েছেন। আমি 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 এই প্রসঙ্গে আপনি আমি তো বলতে আসলে চাইছিলেন। অত 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 ভিতরের খবর জানি না। আমি বলেছি 96 কথা। ওই 15ই ফেব্রুয়ারি ইলেকশন করার পর, সাংবিধানিক ধারা রক্ষা করার জন্য যে ইলেকশন করার পর 16ই মার্চ তত্ত্বাবধায়ক সরকারের সংবিধানে সংযোজন করলো এবং 26শে মার্চ রিজাইন করলো। এই 15ই ফেব্রুয়ারির পর যখন সরকার গঠন করলো, তখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তখন দুইবার 96 সনে বলেছে, দাতা গোষ্ঠীদেরকে বলেছে যে সাহায্য করবে না, এবং অন্যান্য গণতান্ত্রিক দেশগুলিকে বলেছে তাদেরকে স্বীকৃতি দিবে খেয়ালে না। আসছে না। আমি কাজল আপনাকে ভাই ডেটটা বলে কাজল ভাই দিতে দৃষ্টি পারবো। আকর্ষণ করছি। আমি ডেটটা দিয়ে দিতে পারবো। আচ্ছা। তো ওখান থেকে আমি সেই কথা বলেছি, আমি এর আগের কথা বলি নাই। আর প্রশান্ত দা যেটা বললেন, মানে সবই বললেন, তারপরেও কিন্তু কিছুই বললেন না। তো স্যাংশনের বেলায় ইটস ভেরি ডিপ্লোম্যাটিক। স্যাংশনের বেলায় ভারতের হেল্প চান, বিএনপিকে ইলেকশনে আনতে ইউএস এর হেল্প চান, আপনারা নিজেরা ইলেকশন করবেন, ভারতের সাহায্য নেবেন। আই ওয়ান্ট অ্যান আনসার অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি। প্রণব মুখার্জি কি ভুল বলেছে না সঠিক বলেছে? ওইটার প্রতিবাদ করেন যদি মিথ্যা হয়ে থাকে, যে উনি তত্ত্বাবধায়ক সরকারের সময় মঈনুদ্দিনকে বলেছে যে ওনার চাকরি ঠিক থাকবে বর্তমান প্রধানমন্ত্রী সরকার গঠন করলে। যদি ভুল হয়ে থাকে আপনারা রিজয়েন্ডার দিতে বলেন। উনি দুই নেত্রীর মুক্তিই বলেছেন। না, আপনি বইটা পড়েন। তারপরে 2000 না, আমিও বই একাধিকবার পড়েই বলতেছি না, আপনি দুই নেত্রী না, মঈনুদ্দিনের চাকরি রক্ষা পাবে বর্তমান প্রধানমন্ত্রী থাকলে। বলেছে ঠিক আছে, রাজনীতিবিদদের ছেড়ে দেন। রাখেন। না, আরো পড়েন, ভালো করে দেখেন, এখন এখানে বললে হবে না। 14 সালে যে আপনারা আনলেন, এনে সাপোর্ট নিলেন, 18 সালে যে এরশাদকে হসপিটালে নিয়ে গেলেন, এইগুলার জবাব এরশাদ 18তে হসপিটালে দিলেন, 14তে গিয়েছে। তারপরে 18তে যে 18 তো ইন্টারফারেন্স হসপিটালে যাওয়া বারণ করতে পারি নাকি? র‍্যাব নিয়ে গেল, অ্যাম্বুলেন্সে না আর কি। এইগুলার জবাব কি ভাই? এইগুলা তো জবাব যদি দেন, আর না হলে মানুষজন কিন্তু বুঝে, এমন না যে মানুষজন বুঝে না। এখন প্রশান্তদা যাই বলুক আর যত যাই বলেন, মানুষজন সবই বুঝে। এবং আরেকটা বলি যে অ্যান্টি ডাম্পিং ল, আপনি যদি এত হন, ভারত যে আমাদের উপরে অ্যান্টি ডাম্পিং ল ইম্পোজ করেছে পাট রপ্তানির বেলা, এর প্রতিবাদ করেন না। 2006-এ তো রহিম আফরোজের ব্যাটারি অ্যান্টি ডাম্পিং বেলায় আমরা তো WTO-তে মামলা করে আমরা জিতে এসেছি। তো একটু প্রতিবাদ করেন না। দেখুন, আমরা মামলা করে জিতে এসেছি, এই জন্য আওয়ামী লীগ সরকারকে আপনি ধন্যবাদ দেবেন। না, শুনেন, মামলা করে জিতে এসেছে উনিই বললেন, ঠিক, ফাইন। না, আমি বলছি ব্যাটারির বেলায় যখন অ্যান্টি ডাম্পিং ইম্পোজ করা হয়েছিল, তখন যখন মানে নাই, তখন WTO-তে মামলা করা হয়েছিল। পরে এটা আমরা WTO-র মাধ্যমে এটা একটা সংযুক্ত, পরে অ্যান্টি ডাম্পিং লটা আমরা বহু মামলা উঠিয়ে নিয়েছিল ইন্ডিয়া। আমরা ইক্সিডে মামলা জিতেছি, নাইকোর বিরুদ্ধে মামলা জিতেছি,
WTO-তে মামলা জিতেছি, আমরা সমুদ্র সীমা জিতেছি, আমরা 3 বিঘা করিডোর এনেছি, পানি এনেছি, ছিটমহল বিনিময় হয়েছে। ছিটমহল বিনিময় হয়েছে, পানি এনেছি। তো আমরা আর কি করতাম? আপনি বলেন না যে আমরা আর কিতা করতাম বলে। শোনেন, এখন আজকে দেখেন ছোট্ট একটা বিষয়, এই 2022 সাল খুব চ্যালেঞ্জিং ছিল। এই চ্যালেঞ্জিং টাইমে আওয়ামী লীগ নেশনকে কি অফার করেছে? পদ্মা সেতু, মেট্রো রেল, একদিনে 100 সেতু, একদিনে 100 সড়ক, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, 1000 কোটি টাকা সেভ হয়েছে আগেই, কালনা সেতু, রেকর্ড রপ্তানি হয়েছে ডিসেম্বরে, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে আমরা সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছি, এবং 2003 সালে আমরা কি দিচ্ছি, 23 সালে আমরা কি দিচ্ছি, হোয়াট আওয়ামী লীগ ইজ অফারিং, কর্ণফুলী টানেল দিচ্ছি, একদিনে 50টি মডেল মসজিদ দিচ্ছে, এই সোমবারেই হবে, 3rd টার্মিনাল হচ্ছে, চট্টগ্রাম কক্সবাজার ট্রেন লাইন, আইকনিক সেন্টার স্টেশন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আমরা পারমাণবিক বিদ্যুতের জগতে এই এড়াতে যাচ্ছি, ঢাকা রংপুর মহাসড়ক, পদ্মা সেতু হয়ে রেল লাইন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পূর্বাচলে 8 লেন এক্সপ্রেসওয়ে, গৃহহীনকে আরও 2,40,000 ঘর, ফুড সেফটি, হেলথ সেফটি, মিলিটারি সিকিউরিটি। আজকে ফায়ার পাওয়ারে, গ্লোবাল ফায়ার পাওয়ারে আমাদের পজিশন 40th উন্নত হয়েছে, জননিরাপত্তা, পাবলিক সিকিউরিটি এবং জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ মুক্ত বাংলাদেশ। প্রশান্ত দা, What এইগুলা BNP has offered? Right, BNP offer না, দিয়েছে, এগুলা দেখেন, আপনার এই আমরা কথাগুলোর একটু সঙ্গে একটু একমত। করে BNP একটু করে বলি। BNP অফার দিয়েছে হাওয়া ভবন, খোয়াব ভবন, 10 ট্রাক, 500 জায়গায় বোমা, 21শে আগস্ট ব্রিটিশ হাই কমিশনারের উপর বোমা হামলা, এবং সর্বাত্মক কূটনৈতিক বিচ্ছিন্নতার পরে তত্ত্বাবধায়ক সরকারটাও হাইজ্যাক করেছিল KM হাসান সাহেবের বয়স জি বাড়িয়ে দিয়ে। বুঝেছি, কিন্তু আমি যে প্রসঙ্গটা জানতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কে কি বললো না বললো আমার মানবাধিকার নেই, সেটি আমাদের কোনো মাথা ব্যথার আপনি বিষয় বলছেন, নয়। সেটার গুরুত্ব হ্যাঁ আছে। হ্যাঁ, মাথা ব্যথার বিষয় নয়, কিন্তু আপনি কি মনে করেন কিনা যে মানবাধিকার কিংবা অন্যান্য প্রসঙ্গ নিয়ে আমাদের এখানে কাজ করার আরো সুযোগ রয়েছে? 100 বার আছে। কেন আমি বলি, পৃথিবীর কোন, আজকে দেখেন লন্ডনে চার্চে হামলা হলো, আপনার আমেরিকাতে স্কুলে ঘন ঘন হামলা হচ্ছে, ওদের গান ল এগুলো নিয়ে, এবং রাইফেল অ্যাসোসিয়েশন খুবই শক্তিশালী। বাংলাদেশে অবশ্যই মানবাধিকার নিয়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, সংগঠন পর্যায়ে, শোনেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মই হয়েছে মানবাধিকারের প্রতি আপনার অঙ্গীকার নিয়ে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তির শপথ বাঁচাতে আজকে লড়ি। সুন্দর কবিতা লেখার জন্য, সুন্দর একটি চিত্রকলার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে লড়াই করে। 15ই আগস্টের পরে সেটি যখন একেবারে জাহান্নামে চলে গেল, তখন কারো কোনো মানবাধিকার চেতনার উন্মেষ কিন্তু হয়নি। ঢাকা শহরে যখন 5টি বছর সকাল সন্ধ্যা কারফিউ দিয়ে চলেছে, আমরা কিন্তু কোনো মানবাধিকার চেতনার সমর্থন পাইনি। তবে হ্যাঁ, তখন পাইনি বলে মানবাধিকারের ধারণা এখন বহু এক্সটেন্ডেড হয়েছে। সাংস্কৃতিক মানবাধিকার, রাজনৈতিক মানবাধিকার, অর্থনৈতিক এগুলো হচ্ছে, দেখেন, ভোটের অধিকারও একটি এবং মানবাধিকার। অবশ্যই ভোটের অধিকার হচ্ছে একটা পলিটিক্যাল রাইটস, এবং এটি মানুষকে নিরঙ্কুশভাবে আনফিটেড চর্চা করতে দিতে হবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আজকে লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশ অর্থনৈতিক মানবাধিকারের ব্যাপারে কতখানি এগিয়েছে। যার বাস্তুচ্যুত মানুষ ছিল, জীবনের 40 বছর আরেকজনের বারান্দায় সামনে ঈদ করেছে, তিনি আজকে জমির মালিকানা সহ বাড়ি ঘর পাচ্ছেন। পেয়েছেন। জি, অনেক এর থেকে ধন্যবাদ। বড় মানবাধিকার আর কি কাজল হতে ভাই, পারে? সব প্রসঙ্গে আমি এটাই জানতে চাই, কে কি বললো বাইরের শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র বলে অন্য কোনো রাষ্ট্র, সেটি আমাদের মাথা ব্যথার বিষয় নয়। Miles to আমাদের go. নিজেদের জিনিসটা Really আমরা miles to নিজেরাই go. ঠিক করব, সেটি তো আমাদের সবার প্রত্যাশা। না, ন্যাচারালি। আর মানবাধিকার সাচ এ ইস্যু যেটা নিয়ে কাজ করা শেষ হবে না। আপনি এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। প্রসঙ্গে যেটা বললেন যে হ্যাঁ অনেক কাজ করে, কিন্তু তার মানে এই না যে মানবাধিকারের সকল কাজ আমরা করে ফেলেছি। আমাদের দিস ইজ সাচ এন এভিনিউ, ইউ হ্যাভ এমপ্টি থিংস টু ডু। আমাদের দেশের সাধারণ মানুষের বা আপনি পলিটিক্যাল মানবাধিকার বলেন, অর্থনৈতিক মানবাধিকার বলেন, সব কিছু নিয়ে কাজ করার প্রচুর সুযোগ আছে। আমরা তো একেবারে স্টেট অফ দ্য আর্ট পলিটিক্স করছি না, বা বিরোধীদের প্রতি আমরা একদম স্টেট অফ দ্য আর্ট মানে সহনশীলতা দেখাচ্ছি না, এটা তো না। এটা বললে তো মিথ্যাচার করাবে। আমি মনে করি বাংলাদেশ ইজ ডেভেলপিং, মানবাধিকার ক্ষেত্রে অনেক এগিয়ে, অনেক সূচকে আস্তে আস্তে আমরা এগুচ্ছি। তবে এখানে আরও অনেক কাজ করার সুযোগ আছে, এবং আমার সরকারের কাছে যেটা প্রত্যাশা থাকবে, তারা আরও এই বিষয়ে আরও বেশি কাজ করবে। আপনার শেষ কোনো মন্তব্য ইজাজ ভাই? জি, শেষ মন্তব্য তো অনেক কিছু বলার ছিল, সময় বোধহয় নাই। না, আমি একটা জিনিস বুঝি নাই প্রশান্তদার কথা, হোয়াট ইজ অফারিং মানে, হোয়াট ইজ অফারিং মানে কি? আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই রাজনীতি করতেছে দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য। ইউ আর দেয়ার টু সার্ভ দ্য কান্ট্রি, টু সার্ভ দ্য পিপল। হোয়াট ইজ অফারিং মানে,
হোয়াট ইজ অফারিং মানি? What is আপনি offering কথা মানে বলবেন, জানতে আপনি চাই একটু। যা উন্নয়ন করছেন টাকা কি আপনি নিজের পকেটের থেকে দিয়েছেন নাকি? অবশ্যই না। না, আপনি বলি হোয়াট দে আর অফারিং নাও। আমি বলি দেখেন, লন্ডনের অভিজাত এলাকায় প্রপার্টির শীর্ষে বিদেশি ক্রেতা বাংলাদেশিরা। বিএনপির ঠিক লোকজন আছে, ওখানে। very তারেক good, রহমান ঠিক ওখানে আছে, ঠিক আছে। দামি বাসায় থাকেন। তারপরে 459 বাংলাদেশের হাজার হাজার প্রপার্টি জি, এই দুবাইতে। প্রসঙ্গে জানতে না না, চাই। আমি আরেকটু বলে নেই, না, না, আরেকটু বলতে চাইলে আর বলতে পারবেন বাজেটের না। মধ্যে যে লন্ডন মানি ইজাজ ফেরত ভাই, আনার একদিনে সব ইয়ে কথা শেষ রেখেছেন। হবে না আমাদের। নিশ্চয়ই আমরা আরেকদিন হ্যাঁ, আসবো। আরেকদিন বলবো। বিএনপির লন্ডন নিয়ে আলোচনা প্রশান্ত বাজেটে যে রাত্রি লন্ডন বলবেন। মানি ফেরত আনা শোনেন, হয়েছে, সেটা আনার কি আজকে- বন্দোবস্ত করলেন? আজকে পৃথিবীর সব দেশে এই যে লন্ডন মানি ফেরত দেওয়ার ব্যবস্থা ইন্দোনেশিয়া সফল হয়েছে, অনেকটাই সফল হয়েছে। আমরা হয়তো কিছু হচ্ছে, কিছু হব না, কিছু টাকা আনছে যেহেতু ডলার ক্রাইসিস। কিন্তু শোনেন, আপনি এই একটু আগে উনি বললেন না কি অফার করছে, রাইট। আমরা যদি একটি রাজনীতিকে ভূমি ধরি, শুরু থেকেই আমি ওই যে কর্নেল মুস্তাফিজের রনে থেকে জনের বইয়ের কথা বলেছি, আবার রিপিট করব না, আপনারা জি, জানেন। শেষ করবেন। আপনার গণতান্ত্রিক রাজনীতির জমি যদি ধরি, বিএনপির এই দলিল হলো জাল, দাখিলা ভুয়া, দখল অবৈধ। জি, এই কারণে তিনজনকে ওরা অনেক- খুশি হয়, তিনজনকে আর অনেক কোনো কারণ ধন্যবাদ। নেই। দর্শক But আপনাদের সবাইকে বাংলাদেশ ধন্যবাদ will জানিয়ে never শেষ করছি surrender. আজকের সম্পাদক। আগামীকাল আবারও দেখা হবে। রাত 10টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।